পিনাকি ভট্টাচার্য দাদা গতকাল আমাকে নিয়ে প্রথমবারের মতন একটা ইতিবাচক পোস্ট লেখেন। মূলত আওয়ামী সরকারের আমলে তাদের দুর্নীতি নিয়ে যে আমি কথা বলতে পারি নাই সেই ভুল স্বীকারকে উনি অ্যাপ্রিসিয়েট করেন, যেটা আমি আমার আলাদা একটা পোস্টে উল্লেখ করছিলাম মাসুমের ভিডিও শেয়ার দিয়ে। যাই হোক, উনি আমাকে নিয়ে এত ভালো ভালো কথা লিখছেন, এটা আমি সত্যি এক্সপেক্ট করি নাই ওনার থেকে। দাদা আমি আপনাকে যেটা বলতে চাই, মানুষ তার অবস্থান সত্যের পক্ষে রাখার জন্য ব্যাপক পরিবর্তনের ভিতর দিয়ে যায়। আপনি এখন যাদেরকে নাকানি চুবানি খাওয়াইতেছেন তাদের সাথে একটা সময় কি আপনার খুব ঘনিষ্ঠ ওঠা বসা ছিল না? ওই অবস্থান থেকে তো আপনি পরবর্তীতে সরে আসছেন। কাজে আমি যেরকম ভুল স্বীকার করলাম, আমি চাই অন্তত কয়েকটা ব্যাপারে আপনি আপনার কাজের ব্যাখ্যা সবার সামনে পরিষ্কার করেন। জুলাই ৮, ২০২৪ আপনি একটা ভিডিও দেন যেটার ১৫ মিনিট ৩৩ সেকেন্ডে যে আপনি বলেন এই কারণগুলোর জন্য তারা জনসমক্ষে এসে অ্যান্টি রেল ট্রানজিট আন্দোলনের বিরোধিতা করতেছে। আমি এটা জরিপ করছিলাম, এই যে কোটার আন্দোলন হচ্ছে প্রায় ১ লাখ লোক ভোট দিচ্ছে, এর মধ্যে 90% মানুষ মনে করে ট্রানজিট থেকে নজর ফেরানোর জন্য এই কোটা আন্দোলন হাসিনার নাটক। আর এই আন্দোলনের নেতারা সবাই ছাত্রলীগ। আমি খোঁজ নিচ্ছি, আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন। আর এই আন্দোলনের নেতারা সবাই ছাত্রলীগ। আমি খোঁজ নিচ্ছি, আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন। ওই সময়টাতে জুলাইয়ের ৭ তারিখে যখন কোটা আন্দোলন চলমান, তখন আপনি বাংলা ব্লকের শব্দটা নিয়ে আপত্তি তোলেন। এই কোটা আন্দোলনের সাথে ভারতের কোন দিক থেকে একটা সম্পর্ক আছে এই ব্যাপারটাতে ইঙ্গিত করেন। এইটা নিয়ে কিন্তু সেই জুলাইয়ের ৭ তারিখে মাহফুজ আলম, যে এখন প্রধান উপদেষ্টার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, তখনই কিন্তু আপনার এই দাবিকে সে হাস্যকর বলছিল, আপনাকে সে একজন সিনিক বলছিল। যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলতে চাই, তখন পর্যন্ত কিন্তু হাসিনার পতন হবে, অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউনূস আসবে, এইগুলা কোনো কিছুই নিশ্চিত ছিল না। ওই সময় মাহফুজ আলম আপনার এই দাবিকে হাস্যকর বলছিল। কিন্তু জুলাইয়ের ১৭ তারিখে এসে আপনি আবার কোটা আন্দোলনের পক্ষে, ছাত্রদের পক্ষে কথা বলা শুরু করেন। বাংলাদেশ ফিনিক্স পাখির মতো হর্ষ থেকে আবার উত্থিত হইতেছে। আমরা যখন সবাই আশা ছেড়ে দিতেছিলাম, তখন ছাত্ররা আশা নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াইছে। এই তরুণেরা অপ্রতিরোধ্য, এই তরুণেরা বীর, এই তরুণেরা এক নতুন দিনের যাত্রী। আপনি কেন সেই সময় কোটা আন্দোলনের নেতারা সবাই, আমি আবারও বলি সবাই ছাত্রলীগ, এই কথাটা বলছিলেন, এইটার ব্যাখ্যা আপনি আশা করি দিবেন। আমি যদি খুব সত্যি করে ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আপনি কিন্তু ইউটিউব জগৎটার মধ্যে অনেকদিন ধরেই আছেন। আমার মতে আপনার সবচেয়ে বড় সমস্যাটা হইতেছে আপনি একজন মেজরিটারিয়ান। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যেই পক্ষে কথা বলবে আপনি ঠিক সেই পক্ষেই কথা বলবেন, সেইটা আপনার মতে ঠিক হোক কিংবা ভুল। আপনি কিন্তু সব সময় এমনটা ছিলেন না। আমি একটা করে উদাহরণ দেই। ২০১৬ সালে বাংলাদেশে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার পক্ষে আপনি অবস্থান নিয়েছিলেন। আপনি অন্য সবার কথা বাদ দেন, একদম নিজের ভিতরে বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন এখন এই ২০২৪ সালে দাঁড়ায় ২ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার যুক্ত পিনাকি ভট্টাচার্য ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি সেম পোস্টটা দিতে পারতেন কিনা? আপনার কারেন্ট ফ্যান ফলোয়াররা জানে কিনা আপনি সেই সময় রোহিঙ্গাদেরকে সাপোর্ট দিছিলেন? এইটা জানার পরেও তারা আপনার এরকম অন্ধ ভক্ত থাকতো কিনা? আমার মনে হয় আপনি এখন কোন পলিটিক্যাল স্ট্যান্স নেবেন সেইটা নিয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের ইতিহাসে আপনি সবচেয়ে বেশি কনফিউজড এই মুহূর্তে। আপনি বুঝতেছেন না আপনার কোন পক্ষে কথা বলা উচিত একজন মেজরিটারিয়ান হিসেবে। এতদিন শেখ হাসিনার বিপক্ষে কথা বলা আপনার জন্য অনেক সুবিধাজনক ছিল, কারণ সবার একটাই কমন শত্রু শেখ হাসিনা। ওর বিরুদ্ধে আপনি যখন কথা বলছেন মানুষ আপনাকে অনেক প্রশংসা করছে, এন্ড আমি এটা সত্যিকার অর্থে স্বীকার করি আপনি সেই প্রশংসাটার যোগ্য দাবিদার, আপনি সেটা ডিজার্ভ করেন। কিন্তু হাসিনার পতনের পরে আপনার জন্য খুব বড় একটা বিপদ হয়েছে। এখন তো আর সবার কমন শত্রু বলতে কোনো কিছু নাই। আমি খুব ভালোভাবে জানি আপনি খুবই বুদ্ধিমান এবং নলেজেবল একজন মানুষ। বাংলাদেশের মানুষের পালস সবচেয়ে ভালো রিড করার ক্ষমতা যদি কারো থাকে আপনি সেই ক্ষেত্রে প্রথম কাতারে থাকবেন। কিন্তু আপনিও এখন হিমশিম খাইতেছেন। এই ক্ষেত্রে সবচেয়ে সেফ সাইড হইতেছে যেই সরকারে থাকবে তার বিরোধিতা করা, কারণ সরকার তো ক্ষমতায় থাকাকালীন কোনো না কোনো ভুল করবেই, তখন সেটাকে আপনি নিজের পক্ষে খুব ভালো মতন ইউজ করতে পারবেন। কিন্তু এইটা করতে যায়ও আপনি এখন ব্যাশ খাইতেছেন। আসিফ মাহমুদ, যে কিনা নিজে একই সাথে শ্রম উপদেষ্টাও, তার বিরুদ্ধে পোস্ট করায় আপনারই ফ্যান বেস কমেন্টে আপনাকেই ধুয়ে দিতেছে। আর আপনি যে আস্তে আস্তে আপনার ফ্যান বেজের কাছে জনপ্রিয়তা হারাইতেছেন, এটা কিন্তু আপনার কমেন্ট বক্সের মধ্যে একেবারে সুস্পষ্ট। আগে আপনার বিরুদ্ধে যদি ১০০টার মধ্যে ২০টা কমেন্ট থাকতো, এখন সেটা অলমোস্ট ৫০টা। মানুষ তো এখন আপনি বিএনপিকে নিয়ে কেন ভারত বিরোধিতার প্রসঙ্গ এড়ায় যান সেই প্রশ্নও তুলতেছে। এইটা আপনি এখন কিভাবে হ্যান্ডেল করবেন এটাই দেখার বিষয়। ২০১৬ সালে আপনি কিন্তু সাঁওতালদের পক্ষে কথা বলছিলেন, যারা বাংলাদেশের মাইনরিটি, সংখ্যালঘিষ্ঠ মানুষ। সাঁওতালদের পক্ষে সরকারের বিরুদ্ধে আপনি কথা বলছিলেন, কিন্তু পার্বত্য চট্টগ্রামের অবিচ্ছিন্নতাবাদী, আমি আবারও বলতেছি অবিচ্ছিন্নতাবাদী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষ, তাদের অধিকারের পক্ষে সরকারের বিরুদ্ধে আপনি কখনো কোনো কথা বলছিলেন কিনা সেটা বাই চান্স আমার সামনে আসে নাই। সব কন্টেন্ট সবসময় নিউজ ফিডে নাও আসতে পারে, তবে পার্বত্য চট্টগ্রামের অবিচ্ছিন্নতাবাদী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষের ব্যাপারে আপনার চুপ থাকাটা আপনার সেই মেজরিটারিয়ানিজমকে কিন্তু সাপোর্ট করে। কিন্তু আবারও বলি ২০১৬ সালে আপনার স্ট্যান্স এইরকম ছিল না। আপনি তখন মেজরিটারিয়ান ছিলেন না। আপনি এখন একজন অনেক বড় ইউটিউবার, আপনার ভিডিও অনেক মানুষ দেখে, এই কারণে আমার মনে হয় আপনার ভিডিওতে বেশ কিছু ব্যাপারে রেসপন্সিবল হওয়া উচিত। নাম্বার 1 হইতেছে আপনি ভিডিওর ভিতরে প্রচুর গালিগালাজ করেন। তাহলে ওই বন্দুক আপনার কমান্ডারের পিছন দিয়ে
দেওয়া হবে, প্রমিস। এইটা আপনার বন্ধ করা উচিত। দ্বিতীয় একটা অনুরোধ, আপনার পেজের মেসেজে যখন কেউ কোনো কিছু একটা পাঠাবে সেটার যাচাই বাছাই না করে কখনো শেয়ার দিবেন না। মণিপুর নিয়ে গত 8 সেপ্টেম্বর আপনি যে পোস্টটা দিচ্ছেন সেইখানে ফেসবুক নিজেই একটা ফ্যাক্ট চেক ট্যাগ লাগায় দিছে যে এইটা আরো 5 বছর আগের ছবি। শেখ হাসিনার সাথে চেহারার মিল আছে দেখে একজন সাধারণ মহিলার ছবি আপনি পোস্ট করছিলেন, ওইটা নিয়ে মজা নিছিলেন, পরে অবশ্যই ওই পোস্ট ডিলিট করে ফেলছেন, ওইটা নিয়েও ভালোই ব্যাশিং খাইছিলেন। এই কাজগুলো আপনার করা উচিত না। আর তৃতীয়ত, আপনি যে জিনিসটা নিজে মেইনটেইন করতে পারতেছেন না সেইটা নিয়ে আপনার অন্যদেরকে সবক শিখাইতে আসা আসলে উচিত না। স্টারবাকসের ছবি নিয়ে আপনি যে সময় আমার বিপক্ষে কথা বলছিলেন সেটা মার্চের 5 তারিখ 2024, যেটার জন্য আমি আগেই বলে আমি খুবই লজ্জিত। এইটা করা আমার একদমই উচিত হয় নাই, তখন সাথে সাথে এই ছবি ডিলিট করা হয়। কিন্তু আপনি যখন এই ভিডিও করতেছেন, আমার এই ছবি দেখাইতেছেন, সেই মার্চ মাসেই আপনি জয়েন করেন লরিয়েলে, যেটা তখনকার মুভমেন্টে একটা বক করা পণ্য। লরিয়েলের ইসরায়েলের মধ্যে ফ্যাক্টরি আছে, যেই জমিতে ফ্যাক্টরি সেটা ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করা, তারা তাদের নিজেদের অবস্থান বদলায় সেই ইসরায়েলের পক্ষে $1.4 মিলিয়ন জরিমানা দিয়ে মাফ পর্যন্ত চাইছে। নিজে আপনি এরকম একটা পণ্যের কোম্পানিতে বসে চাকরি করতেছেন আর ওইদিকে মানুষকে এইসব বিষয়ে ধরতেছেন, এইটা একটু কেমন হয়ে গেল না? আমি জানি পুরাপুরি ভাবে অনেকেরই এই আন্দোলনে জয়েন করা সম্ভব হয় না, অনেকে রুটি রুজি এই ধরনের কোম্পানির উপরে নির্ভর করে, কিন্তু আপনি একজন ইউটিউবার, অ্যাক্টিভিস্ট, যখন আপনি অন্য মানুষের এই রিলেটেড ভুল ধরেন তাহলে আপনার নিজেরও প্রথম কথা এই ব্যাপারে শুদ্ধ থাকা উচিত। সাধারণ মানুষ তো আর এমনিতে বলতেছেন আচ্ছা আমরা করতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু তোমরা কেন করতে পারতেছো না? তার উপরে আপনি এই কোম্পানিতে চাকরি নিয়ে খুব গর্ব করে পোস্টও দিচ্ছেন, সাথে বাংলাদেশের মানুষকে সেখানে জয়েন করতে উৎসাহিতও করছেন। এইগুলোকে একটু বেশি বেশি হয়ে গেছে না? দেখেন, আমি জানি আপনি আপনার পুরা লাইফের মধ্যে অনেক কষ্টের ভিতর দিয়ে গেছেন, অনেক উত্থান পতনের ভিতর দিয়ে গেছেন। খুব সম্ভবত বয়সে আপনি আমার বাবারও 2 বছরের বড়। আমি নিজেও চাই আপনি আপনার মাতৃভূমিতে ফেরত আসেন, অন্তত বাংলাদেশের একজন সাধারণ মানুষ বা নাগরিক হিসেবে আপনি আপনার মাতৃভূমিতে ফেরত আসেন। এইটা আমার চাওয়া, অন্য কোনো কিছু হিসেবে না হোক, বাংলাদেশের সাধারণ একজন মানুষ হিসেবে আপনি ফেরত আসেন। দেখেন, আপনার ব্যাপারে অনেক খারাপ কথা যেরকম আমি শুনছি, অনেক ভালো কথাও শুনছি। আমাকে নিয়ে আপনি যেই ভিডিওটাতে ব্যাপক সমালোচনা করছিলেন তার ঠিক পরের দিন আপনার বাবার একজন ছাত্র, যে কিনা আমার চেয়ে বয়সেও বড়, তার সাথে আমার কথা হয়। উনিও খুব সম্ভবত বগুড়ার একজন শিক্ষক হিসেবে আপনার বাবার জ্ঞান আর নীতিবোধের ব্যাপক প্রশংসা উনি করছিলেন। আমি অবশ্য জানি না এই মুহূর্তে আপনার সাথে আপনার পরিবার পরিজনের সম্পর্কটা আসলে কিরকম, তবে আমি বলবো আপনি আপনার কাছের যেসব ইন্টালেকচুয়াল বন্ধু বান্ধব আছে যারা আসলেই আপনার ভালো চায়, তাদের কথাকে আপনি এখন থেকে একটু বেশি মূল্যায়ন করেন, কারণ তারা আসলেই আপনার ভালো চায়। আপনি যদি একজন মেজরিটেরিয়ান হিসেবে শুধু আপনার অন্ধ ভক্তদের কথার উপরে চোখে পর্দা দিয়ে বসে থাকেন, তাহলে আপনার পতনও কিন্তু হাসিনার মতনই হবে। আর এখন তো অলরেডি হাসিনার পতন ঘটছে। আপনি যদি এখনই আপনার স্ট্র্যাটেজি ঠিক করতে না পারেন, তাহলে সামনে যে আপনার অনেক বড় একটা অসুবিধা হইতে যাইতেছে, এটা শুধু আমি না, আমি কথা বলছি আপনার ভালো চাই এরকম আরো অনেক মানুষের এই মতামত। তৌফিক জোয়ারদার ভাই 2023 সালে আপনার সম্পর্কে একটা পাবলিক পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টের শেষ কয়েকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি আপনার ক্ষেত্রে এই মুহূর্তে অনেক বেশি প্রাসঙ্গিক। জনরঞ্জনবাদী রাজনীতির বিপদ হলো এর চাহিদার আগুনে তুষের সরবরাহ আর কমালে চলে না, বাড়িয়েই যেতে হয়। কোয়ান্টিটির কাছে কোয়ালিটি মার খেতে থাকে। যে মানুষকে মোটিভেট ও মোবিলাইজ করার জন্য জনরঞ্জনবাদী রাজনীতিকটি কথামালা সাজাতেন, তাকে তখন মানুষের চাহিদা বুঝে কথা বলতে হয়, যা তার প্রাথমিক পারপাসকে ডিফিট করতে থাকে। এভাবে লেজ এক পর্যায়ে কুকুরকে নাড়াতে শুরু হয় পতনের স্পাইরাল। তেমনটা না ঘটলেই ভালো। আমি চাই আপনি বাংলাদেশের মানুষের পক্ষে নিরপেক্ষভাবে কথা বলেন। আশা করি আপনার সাথে আমার গত মার্চ মাস থেকে শুরু হওয়া বিবাদের এইখানেই সমাপ্তি। আপনার জীবন সুখী হোক, শান্তিময় হোক, মানসিক ঝামেলা মুক্ত থাকুক। সবশেষে আমি এই কামনাটাই করি। ভালো থাকবেন।